শুভ দুপুর প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, আপনাদেরকে বলতে চাই বিভূতিভূষণের পথের পাঁচালীর অপু দুর্গা কিংবা জসিম উদ্দিনের মামার বাড়ির সবাই মিলে আই ছেলেরা আই মেয়েরা মামার বাড়ি যায়, কিংবা আমরা সবাই একটা জায়গাতে গিয়ে কিন্তু একই সুতোয় বাঁধা, সেটি হলো আমাদের শৈশবকাল। শৈশবের এই দুরন্তপনাটাকে সেলুলয়েডে ৯৭ মিনিটে যিনি বেঁধেছেন বা যারা বেঁধেছেন, আজকে তারকা কথনে তারা আমাদের গেস্ট এবং তাদের সাথে অবশ্যই পরিচয় হব। এবং তারা একটি কাজ করেছে, কাজটির নাম হলো আম কাঁঠালের ছুটি। আম কাঁঠালের ছুটিটা মূলত শৈশবের দুরন্তপনা নিয়েই একটি ছবি, এবং সেটি দেখলে আমরা সকলে আমাদের ছোটবেলার কথা মনে করব। চলুন তাহলে আজকে আমাদের যারা অতিথি হিসেবে এসেছেন তাদের সাথে পরিচিত হয়ে নেই। শুরুতেই আমি পরিচয় করিয়ে দিতে চাই আম কাঁঠালের ছুটির প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকর থেকে সব কিছু যদি বলতে যাই সেই মানুষটিকে, তিনি মোহাম্মদ নুরুজ্জামান ভাই। এবং আম কাঁঠালের ছুটির যিনি প্রধান চরিত্র, যে চরিত্রটিকে আমরা মন্না ভাই নামে দেখেছি, সেই মন্নাকে আজকে আমরা পেয়েছি, তার নাম লিওন আহমেদ। সেও আজকে আমাদের সাথে আছেন। এবং আরও আছে যে ছেলেটি শহর থেকে 3 দিনের ছুটিতে গ্রামে এসেছিল, সেই ছেলেটিকে সৈয়দ জুবায়ের, তোমাকে আমরা দেখেছি শুভ হিসেবে। সেখানে তোমরা সবাই মিলে কাজ করেছো এবং সব কিছুই শুনবো আমরা। শুরুতেই চলে যেতে চাই নুরুজ্জামান ভাই আপনার কাছে। তাদেরকে নিয়ে এসেছেন আজকে, কাজ করেছেন তাদের সাথে আজ থেকে প্রায় অনেক বছরই হয়ে গেল। কাজটি সম্পর্কে আগে জানতে চাই। আমাদের কাজটা আমরা শুরু করেছিলাম আসলে 15 সালে। তো পুরো ব্যাপারটা একটা চ্যালেঞ্জ ছিল, হচ্ছে সিজন, যে একদম সামারটা ধরার। তো প্রথম বছর আমরা যে কাজগুলো করি সেগুলো আমরা কোনো পরবর্তীতে মানে ফাইনালি আমরা ওগুলো রাখতেই পারিনি, কারণ হচ্ছে যে ওই বছর খুব দ্রুত বৃষ্টি শুরু হয়ে যায় এবং প্রকৃতি পুরো চেঞ্জ হয়ে যায়। তারপর পরের বছর আবার আমরা সেই একই সময়ে যাই 2016-তে। তো তখনও মোটামুটি আমাদের 80% মতো কাজ হয়, কিছু কাজ বাকি থেকে যায়, সেগুলো আমরা 2017-তে করি। এবং তারপর আসলে দীর্ঘ সময়টা লেগে যায় পোস্ট প্রোডাকশনে। আচ্ছা, এবং শেষ পর্যন্ত আপনার 2023-এ আমরা এটা রিলিজ করার মতো অবস্থায় আসি। খুবই ভালো। এবং আমরা ছবিটিও দেখেছি। লিওন, তোমার কাছে যেতে চাই, প্রথম অভিনয় কেমন ছিল অভিজ্ঞতা? অভিজ্ঞতা তখন তো আমি বুঝতাম না যে শুটিং কি, অভিনয় কি। ভালো লাগতো, যাইতাম আমাদের সাথে, উনি ঘুরতাম এমনি আর কি। হয়েছে শুটিংয়ে পর্যায়ে আসতে পারছি। তোমার রাশি কি? রাশি মুন্নার বল্লা রাশি। তোমাকে বললা কামড় দিত? হ্যাঁ, বল্লা কামড় দিত। কয়বার কামড় খেয়েছো? অনেকবার কামড় খেয়েছি। আচ্ছা, এবারে যেতে চাই জুবাইর তোমার কাছে, তোমার অভিজ্ঞতা কেমন ছিল? আমার অভিজ্ঞতা অনেক ভালো। আমি তখন অনেক ছোট ছিলাম, তখন আমি ক্লাস 4-এ পড়তাম। এখন তো অনেক বড় হয়ে গেছি। কত বড় হয়েছে? অনেক বড় হয়েছে। ছোট তখন তো আরো এতখানি ছিলাম। আচ্ছা, পরে শুটিং তো তখন এমন একটা বুঝতাম না। চাচু পরে আর অনেকেই ছিল, অনেক আদর করতো, অনেক ফ্রেন্ডলি ছিল। এক এক জায়গায় ঘুরতে নিয়ে যাইতো, তখন ভালো লাগতো। নিয়ে বলতে এমন এমন করো শুটিংয়ের সময়, পরে করতাম, ভালোই লাগতো। আচ্ছা। এবং 2023 সালের মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডে 3টি ক্যাটাগরিতে আপনারা অ্যাওয়ার্ড পেয়েছেন, বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর এবং বেস্ট অ্যাক্টর হিসেবে। অ্যাওয়ার্ড পাওয়ার মুহূর্তটা কেমন ছিল? শুরুতেই ভাই আপনার কাছেই জানতে চাই। অ্যাওয়ার্ড পাওয়ার মুহূর্তে যেটা হচ্ছে, আমার কাছে এটা বিশ্বাস্য মনে হচ্ছিল না, অবিশ্বাস্য একটা ঘটনা মনে হচ্ছিল। কারণ যেই মাপের একটা পুরস্কার, এবং সেখানে যারা আমাদের কম্পিটিটর ছিল এদের সাথে আসলে মানে মনোনয়ন পাওয়াটাই আমার কাছে অনেক কিছু ছিল। পুরস্কার পাওয়ার কোনো চিন্তাও করিনি। তো শেষ পর্যন্ত আসলে আমি কিছুটা নার্ভাস হয়ে গেছিলাম। এবং চূড়ান্ত মনোনয়ন পেলেন, তারপরে শুনলেন যে পুরস্কারটাও আপনার ঝুলিতে। হ্যাঁ, এটা একেবারেই মানে সেই সময় মনোনয়ন অনুভূতি কেমন ছিল? যেটা বললাম যে আমি খুব নার্ভাস ফিল করলাম, যে এটা তো হওয়ার কথা না, সামথিং আনরিয়েল এরকম একটা লাগছিল। কাদের সাথে কম্পিট করেছিলেন? আমার ফিল্মে ছিল হচ্ছে আদিম এবং সাতাও, আর ডিরেকশনে ছিল হচ্ছে নূর ইমরান মিঠু, জুবাইর, আর একটা হচ্ছে যুবরাজ শামীম। তো দূরে আমি মানে কোনোটাই আসলে এক্সপেক্টেড ছিল না। এবং সেই মাহেন্দ্র খনের ছবিটি কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই সময়। সেখানে আপনি পুরস্কার তুলে নিচ্ছেন এবং তুমিও পুরস্কার তুলে নিয়েছো সেখানে বেস্ট অ্যাক্টর হিসেবে। জীবনের প্রথম যে অভিনয় করেছো সেখানে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা পেলে তোমার অনুভূতি কেমন ছিল? আমার অনুভূতি খুবই ভালো ছিল যে আমি এত বড় মঞ্চে যে পুরস্কারটা পাইছি, এত মানুষের ইয়ের ভিতর থেকে। আবার
সবচেয়ে বেশি ভালো লাগছে যখন আমি পুরস্কার নিয়ে আসি, তখন আমার সাথে মানুষ অনেকজনে ছবি তুলছে। কখনো ভাবি নাই যে আমার সাথে কেউ আমরা ছবি কিন্তু তুলবে। সেই তোমার পুরস্কার পাওয়ার ছবিটাও স্ক্রিনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তখন খুবই ভালো লাগছে। আর পুরস্কারটি পেলে সবাই তোমার সাথে ছবি তুলতে চাচ্ছে, তখন কি রকম লাগছিল? তখন খুব ভালো লাগতেছিল যে সেলিব্রিটি সেলিব্রিটি লাগছিল। তুমি কিন্তু সেলিব্রিটি। আচ্ছা, এবার যেতে চাই জুবাইর তোমার কাছে। দেখলে প্রথম কাজ করলে এবং তোমার কাছ থেকেই তোমাদের যে টিম, সেই টিম 3টা পুরস্কার পেল, হ্যাঁ। তোমার কেমন লাগলো? আমার অনুভূতি অনেক ভালো। আমি কখনো চিন্তা করি নাই যে আমি নাটক কইরা এরকম একটা হইব, সবাই চিনবো, সবাই দেখবো। অনেক খুশি আমি, অনেক ভালো অনুভূতি আমার। আচ্ছা, ভাই, আপনার কাছে জানতে চাই, এই চলচ্চিত্রটি প্রায় 8 বছর সময় লেগেছিল আপনার নির্মাণে, এবং তারপরে দর্শকদের কাছ থেকে কীরকম সাড়া পেয়েছিলেন, কিংবা আমরা জানি এখানে যে আমাদের দেশীয় শৈশবকালটাকে দেখানো হলেও এটা কিন্তু একটা আন্তর্জাতিক শৈশবের সাথে একটা কানেকশন তৈরি হয়েছে। আপনি রাশিয়াতে গিয়েছেন, কিংবা ইন্দোনেশিয়াতেও কিন্তু আপনাদের প্রিমিয়ারটা হয়েছিল, এবং রাশিয়াতে আপনি একটি পুরস্কারও পেয়েছেন। এই সব কিছু নিয়ে জানতে চাইবো। আসলে ছবিটা নিয়ে কোনো এক্সপেকটেশন ছিল না। ছবিটা আমি শুরু করেছিলাম আমার মেয়ের জন্য। আমার মেয়েকে আমাদের ছোটবেলায় বিভিন্ন গল্প বলতে বলতে একসময় মনে হলো যে এটা একটু ভিজুয়ালাইজ করে দেখাই। আচ্ছা, ওইটাই ছিল আর কি শুরু। তো তখন এটা নিয়ে কিছু হবে টবে এগুলো কোনো কিছুই মাথায় ছিল না। তো যে কারণে ছবিটা যখন শেষ করি 2022-এর অক্টোবরে আমাদের মোটামুটি একটা ফাইনাল ভার্সন দাঁড়ায়। তো তখন আমরা ইন্দোনেশিয়ার জগজা নেটপ্যাক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বলে একটা বড় আছে, ফেস্টিভ্যাল আছে, ওখানে জাস্ট পাঠালাম এমনি যে দেখা যাক কি হয়। তো দেখলাম যে ওখানে ওরা এটা আমাদেরটা এশিয়ান পার্সপেক্টিভ বিভাগে এটা সিলেক্ট করেছে। তো ওখানে দেখলাম যে দর্শক এটার সাথে খুব কানেক্ট করতে পারছে। আমি ওই পর্যন্ত ভাবলাম যে ইন্দোনেশিয়া যেহেতু আমাদের এশিয়ান একটা দেশ, হয়তো আমাদের কোনো একটা কিছু কানেকশন আছে। তারপর যখন চেবাকসারিতে গেলাম রাশিয়াতে, তো শো শেষে অনেকে এসে আমার সাথে কথা বলতে চাইলো, এবং তাদের সবার বয়স 50-এর উপর। তো তার সাথে কথা বলে আমি যেটা বললাম, তাদেরও স্মৃতি রোমন্থন করছে। তো তারা কিন্তু মানে রাশিয়ার এখনকার যে রাশিয়া সেটা না, তারা হচ্ছে সোভিয়েত রাশিয়ার ওই সময়কার লোক। তো তাদের সাথে কথা বলে বুঝলাম যে তাদের সময়কার শৈশবটা আর আমাদের এই শৈশবটা যেটা আমরা পর্দায় দেখাচ্ছি এর মধ্যে কোথাও একটা যোগসূত্র আছে। তারপরে আবার আমরা ইউরোপিয়ান কিছু ফেস্টিভ্যালে আমাদের গেছে, স্পেনে গেছে, তারপর আপনার ল্যাটিন আমেরিকায়, আর্জেন্টিনায় গেছে। তো সব ফিডব্যাকগুলো দেখলাম যে ঘুরে ফিরে একরকম। তো এতে করে আমার কাছে যেটা মনে হয় যে শৈশবের বোধহয় এমন কোনো একটা মাত্রা আছে যেটা গ্লোবাল। একদমই তাই। এবং শৈশবটাকে আমরা যদি একটা ফিতা মনে করি, ফিতাটা কিন্তু একই, শুধু হয়তো বুননটা কিংবা রংটা আলাদা। একদমই তাই। তারপরে সেখানে রাশিয়াতে আপনি একটি পুরস্কার পেয়েছেন, এবং ওইটার পরে আবার রাশিয়ান আরেকটা ফেস্টিভ্যাল, ওরিয়ানাভাস ফেস্টিভ্যাল, ওরা আবার ওখান থেকে আমাকে বললো যে আমাদের ফেস্টিভ্যালে নেব ছবিটা। তো সেখানেও আমরা সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কার পেয়েছিলাম। এবং আপনাদের জন্য বলতে চাই, চ্যানেল আয়ের পর্দায় তোমাদের যে প্রথম কাজ, এবং আপনারও প্রথম চলচ্চিত্র, এই ঈদের আয়োজনে চ্যানেল আয়ের পর্দায় কিন্তু তোমাদের কাজটি যাচ্ছে। ঈদের 7ম দিন অবশ্যই সকাল 10:15 আম কাঁঠালের ছুটি, এই কাজটি যাচ্ছে চ্যানেল আয়ের পর্দায়। দর্শক, আপনারাও আশা করি ঈদের 7ম দিন সকাল 10:15 এই চলচ্চিত্রটি দেখবেন এবং আপনারা উপভোগ করবেন। এবং আমরা একটু দেখেও আসি চলচ্চিত্রটি। চলুন দেখে আসি দর্শক চলচ্চিত্রের প্রমোশনালটি। ঈদ আয়োজনে উপভোগ করুন লাইফ বয় নিবেদিত। খুদা 30টা দিনই বই লয়ে থাকে। ও আম কাঁঠালের ছুটি পাইছে, 3 দিনের কথা কয়ে লইছি। ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার, পাওয়ার্ড বাই গ্রামীণ ফোন। চ্যানেল আইয়ের ঈদ আয়োজনের 7ম দিন সকাল 10:15 ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার, মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত বাংলা চলচ্চিত্র আম কাঁঠালের ছুটি। আমি তোর অনেক জানি যদি বার করতে পারো, তোর কোনো কামই হইতো না। মুন্নার ভাইকে শিকুলে ছিল না তো?
রোগ থেকে সুরক্ষিত থাকতে রোগ ছড়ানো ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। এজন্যই লাইফবয় ভাইরাস ফাইটার। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেওয়া নম্বরে। দর্শক আপনারা দেখতেই পেলেন শৈশবটাকে কি চমৎকারভাবে উপস্থাপন করেছেন আমাদের আজকের অতিথি অর্থাৎ মোহাম্মদ নুরুজ্জামান ভাই। আমি কথা বলছিলাম আপনার সাথে, এবার যেতে চাই লিওন তোমার কাছে। দেখলে পর্দায় নিজেকে, সেই ছোটবেলার লিওন, কেমন লাগলো? হ্যাঁ, আমার অনেক ভালো লাগতেছে যে আমি পর্দায় ছবি করছি বা দেখতে পারবো। কখনো ভাবি নাই যে পর্দায় টিভিতে দেখবো, আত্মীয় স্বজন মিলে দেখবো, কখনো ভাবি নাই আমি। তখন মাদ্রাসায় পড়তাম, তখন টিভি মুভি দেখা হইতো না, তখন আর কি বুঝতাম না যে শুটিং কি বা শুটিং কেমনে করে, কখনো বুঝতাম না। আর জুবাইর, তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আমি কি বলবো, আর বলার মতো কিছু খুঁজে পাইতেছি না। আমি তখন অনেক ছোট ছিলাম, চাচ্চু আমার সাথে একদিন দেখা করছে, তখন আমি অনেক ছোট। এখন আমার বড় চাচ্চু আমার বলতেছে তুমি নাটক করবা, আমি বলতেছি তখন তো বুঝি না, আমি হওয়া করবো, লয়ে যাও। পরে একদিন চাচ্চুর সাথে দেখা হইলো, পরে আস্তে আস্তে পরিচয়, পরে বললো এমন এইভাবে করবা, এভাবে একটা সিনেমা নাটক হইব, তোমরা থাকবা আমার সাথে। বলছে আচ্ছা ঠিক আছে, পরে এইভাবেই করলাম। তারপরে হয়ে গেল আম কাঁঠালের ছুটি। এই আম কাঁঠালের ছুটি, এই শুটিং কালে অবশ্যই অনেক অনেক মজার ঘটনা ঘটেছে। সবাই তো ছোট, আমাদের যারা আছে তারা অ্যাক্টিং করেছে। এই শুটিং চলাকালীন সময় আপনাদের কোনো মজার ঘটনা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। প্রথমে যেটা হচ্ছে যে ওরা দুইজনের কেউ কিন্তু আমাদের প্রাথমিক সিলেকশনে ছিল না। আচ্ছা। সেটা হচ্ছে যে আমরা প্রথম বছর যে পার্টটা করি শুটিংয়ে, তখন মৈনা চরিত্রে আরেকজন ছিল। ওর আবার আগে কাজ করার অভিজ্ঞতাও ছিল, একেবারে আন করা না। তো আমরা শুটিং করার সময় দেখলাম যে ওর ডায়ালগ থ্রুইংয়ে কিছু সমস্যা হচ্ছে, কিছু ম্যানারিজম ও করে ফেলতেছে, যেটা আমি চাই না। তো এক পর্যায়ে ওকে আমরা, যেহেতু পরের বার এসে আবার শুরু থেকে শুরু করতে হচ্ছে, তো তখন চিন্তা করলাম যে এই ক্যারেক্টারটা অন্য কাউকে চিন্তা করি। তখন আমাদের এখানকার যে চিফ এডি ছিল এবং কাস্টিং ডিরেক্টর যুবরাজ শামীম, ও আমাকে কয়েকজনের ছবি পাঠায়, তার মধ্যে ওটাও ছিল। আর তো আমরা ওইখান থেকে ওকে সিলেক্ট করি হচ্ছে দুইজনকে আমরা প্রাথমিকভাবে নেই। তো দুইজনকে, শামীমের একটা পাঠাগার আছে, আমাদের পাঠাগার নাম, ওখানে আসার পরে ওদেরকে প্রথম ভাবলাম যে স্ক্রিপ্ট থেকে কিছু একটা ট্রাই করি, যে অডিশন হিসাবে। তো ওটা না করে হঠাৎ মনে হলো অন্য কিছু করি, যে ওদের নিজেদের খুব অস্বস্তিকর একটা কাজ করতে দিয়ে সেটার এক্সপ্রেশনটা একটু দেখি। তো ওদেরকে বললাম যে নিজের নাম লিখতে খাতার মধ্যে। তো নাম লেখার সময় যার এক্সপ্রেশন সবচেয়ে খারাপ হলো তাকেই আমার মনে হলো যে ইজ দ্য পারফেক্ট ওয়ান। তো তারপর থেকে তো ও আছে। যারা কাজ করেছে তারা সকলেই কিন্তু অপেশাদার এবং আনকোরা। তাদেরকে নিয়ে কাজ করা কতটুকু চ্যালেঞ্জের ছিল এবং আপনি কতটুকু সফল মনে করছেন নিজেকে? আমার জন্য ব্যাপারটা খুব সহজ ছিল, কারণ হচ্ছে যে আমি নিজেও অপেশাদার, যে কারণে আমি পেশাদারদেরকে নিয়ে কাজ করার মতো অতটা কনফিডেন্স আমার ছিল না। আচ্ছা। তো আমিও পারি না, ওরাও পারে না, না হলে না হবে, এরকম একটা মনোভাব থেকে। কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে তাতে ব্যাপারটা একটু অথেন্টিক হয়েছে বলে আমার মনে হয়, যে অভিনয়ের দিক থেকে বলেন বা অন্যান্য দিক থেকে, যেটা মানে আমরা যে পারি না, না পারতে একটা কিছু হয়েছে যেটা মানে আনকনভেনশনাল, এবং সেখান থেকে আন্তর্জাতিক মাধ্যমেও চলে গিয়েছেন। হ্যাঁ, এটা কোনোভাবে ক্লিক করে গেছে। তোমাদেরকে যদি জিজ্ঞেস করি ভবিষ্যতে কি হতে চাও, এখন কি বলবে? এখন প্ল্যান নেই। তোমার? আমারও তো কোনো প্ল্যান নাই। অভিনয় করতে কেমন লেগেছে? ভালোই লাগে, ভালোই, অনেক ভালো লাগছে যে পর্দায় ছবি দেখতেছি নিজের, এই ছোটবেলার ছবি। আর এখন একটু বড় হয়েছি, যখন আমরা নাটকটা করছি অনেক মজা করছি। অনেক কি মজা করেছো আমাদেরকে একটু শোনাও যদি। তখন তো খালি গাছ উঠতে যা পড়ে যেতাম, না চাচ্ছু পরে চাচ্ছু ধরতো। অনেক মজা করছি ছোটবেলায়, গ্রাম অঞ্চলে যাইতাম, আমাদের এখানে জায়গা আছে পুবাইল, ওইখানে শুটিং হয়েছে, আর অনেক জায়গায় মিলায় শুটিং হয়েছে। তখন যাইতাম, পরে দেখতাম এরকম গ্রামের পরিবেশ। পর্দায় যে শৈশবটাকে তোমরা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছো, তোমাদের শৈশবটা কিরকম ছিল? এরকম ছিল না বাস্তবে, আমরা শহরে বড় হয়েছি। আর তোমাকে যদি জিজ্ঞেস শহরে বড় হয়েছি, মনে করেন মাদ্রাসায় পড়তাম, তো তখন তো আর খেলতে বলতে পারতাম না, এই মাদ্রাসার ভিতরে খেলাধুলা করতাম। পর আবার যখন টঙ্গিয়া এসে পড়ি আমরা, তখন মনে করেন একটু খেলাধুলা করতাম, পাঠাগারে বসে থাকতাম এমনি। পরে মামার সাথে তো পরিচয়।
তো তাহলে নিজের শৈশবটাকে বেশি ভালো লেগেছে নাকি পর্দায় যে শৈশবের অভিনয় করেছো সেটি ভালো লেগেছে? কেমন লেগেছে মূলত দুইটার পার্থক্য যদি বলি? তো এই দুটোটাই আমার তো ভালো, দুটোটাই। পর্দার শৈশবটা ভালো বেশি। পর্দার শৈশবটা ভালো বেশি। জুবাইর একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, মানে ওদের সবাইকে আমরা চেষ্টা করেছি যে ওদের জন্য অভিনয় করতে না হয়, ওরা বাস্তবে যেরকম সেরকমটাই করতে দেওয়া হয়েছে। যেমন জুবাইর সেই অর্থে কখনো গ্রামে ট্রামে যায়নি, তো দেখা গেল যে ওকে যখন আমরা একটু গ্রামের দিকে নিয়ে যেতাম, ওর যে ন্যাচারাল এক্সপ্রেশন আমার কাছে মনে হচ্ছে ইটস ওকে। তো দেখা যেত যে যে সিনটা করতে দেবো ওই দিকটাতে ওকে আগে নিতাম না। তো ফলে হতো কি, মানে একটা একটা ব্যাপার পাওয়া যেত, যেটা হয়তো আপনার চেষ্টা করে অভিনয় করা সম্ভব না। মানে একদম অথেন্টিক যে Authentic যে ব্যাপারটা সেটি তোমার মধ্যে থেকে বের হয়ে এসেছে। যখন আন্তর্জাতিক মাধ্যমে গেলেন এবং সেখানে নিজের দেশের নিজের বানানো একটি চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে এবং আপনি পুরস্কার গ্রহণ করছেন এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষজনের সাথে বসে নিজের চলচ্চিত্রটি দেখলেন, নিজেদের গ্রামীণ শৈশব, নিজেদের কালচার সব কিছু দেখলেন, সেই সময়টা কেমন লেগেছে? বা বিদেশি যারা তারা যখন দেখলো তাদের কাছ থেকে ফিডব্যাকটা কেমন ছিল? যেমন আমার রাশিয়ার কথা বলি, রাশিয়ায় এয়ারপোর্টে আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল না। কারণ সেখানে আসলে শুধু এখানে না, বিদেশে গেলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আমাদের দেশের ইমেজ খুব একটা ভালো না আসলে, মানে খুব নেগেটিভ ইমেজ সামহাও তৈরি হয়ে গেছে। তো কিন্তু যখন আপনার একটা আসরে বাংলাদেশ শব্দটা শোনা যায় তখনকার ফিলিংস বোঝানোর মতো না, এবং শুধু নিজের নামটাম বাদ বাংলাদেশ শুনছি এবং স্ক্রিনে ধরেন একটা বাংলাদেশের ফ্ল্যাগটা দেখানো হচ্ছে, এটার মতো আসলে এটা বলে বোঝানোর মতো না। এবং যারা ছিল সেখানে তো বিভিন্ন দেশ থেকে অনেকেই এসেছিল, তাদের কাছ থেকে কিরকম সাড়া পেয়েছিলেন? বা আপনি বললেন যে রাশিয়ান যারা প্রাপ্তবয়স্ক বা অনেক ওল্ড সিটিজেন তারাও আপনার সাথে কথা বলেছে চলচ্চিত্র নিয়ে, তারা কি বলেছিলেন আপনাকে? তারা মানে দুটো জিনিস, একটা হচ্ছে যে বাংলাদেশে মানে অনেকেরই ধারণা যে বাংলাদেশে হয়তো সিনেমাই হয় না, আর কোয়ালিটির ব্যাপার তো আরেকটু পরে। তো অনেকের কাছে অবিশ্বাস্য যে বাংলাদেশ থেকে একটা ফিল্ম এখানে আসছে, এটাই অনেক কিছু। আর পরে দেখার পরে যেটা হচ্ছে যে এখনো অনেকের সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে, যে তারা এই করে আমার পরের কাজ কি এটা দেখতে চায়, কিংবা বাংলাদেশের মানে এখন কি ধরনের কাজ হচ্ছে এই সব সম্বন্ধে একটু আগ্রহ বেড়েছে লোকজনের, আমার কাছে মনে হয়। যখন এই কাজটা আপনি শুরু করলেন, ডিরেক্টর এর জায়গাটা থেকে যখন দেখছেন শৈশবটাকে ফুটিয়ে তুলছেন, সেই সময় নিজের শৈশবটাকে কতটুকু উপলব্ধি করেছেন? অনেকটাই। আমিও কিন্তু সেই অর্থে গ্রামের না, একটা ছোট শহরে বড় হয়েছি, কিন্তু এখানে যে শৈশবটা দেখানো হয়েছে এই শৈশবটার সাথে আমি পরিচিত। তো আমাদের গ্রামের সাথে কিছুটা কানেকশন ছিল, তো আমি ওটাকে যতটুকু সম্ভব অনেস্টলি আপনার রিপ্রেজেন্ট করতে চেয়েছি। এবং ইন্টারেস্টিং এনাফ হচ্ছে এই ছবিটার পেছনে এত বেশি সময় দেওয়ার কারণ হচ্ছে যে আমি যতদিন ছবিটা নিয়ে কাজ করছিলাম আমার মনে হচ্ছিল যে আমি আমার শৈশবকে ছুঁতে পারছি। তো এখন আমার মনে হয় যে ছবিটা বোধহয় শেষ না হলে ভালো হতো, আরও কিছুদিন আমি ওই ঘোরটার মধ্যে থাকতে পারতাম। কিন্তু এখন যদি আমরা দেখতে যাই, এখন কিন্তু প্রত্যেকের শৈশবটাই অনেকটা নগর কেন্দ্রিক হয়ে যাচ্ছে, গ্রামগুলো এখন ধীরে ধীরে অন্যরকম ভাবে আমরা দেখি। তো এত বছর পরে এসে যখন আপনি শৈশবটাকে ফুটিয়ে তুলতে চাইলেন পর্দায়, তখন ওই সময়কার যেরকম আপনি বললেন যে জোড়াভাতি কিংবা ডাঙ্গুলি, এরকম অনেক কিছু আমরা দেখেছি পর্দায়, এগুলোকে পেতে বা সব কিছু অ্যারেঞ্জ করতে আপনার কি কি চ্যালেঞ্জ ছিল? এটা তো খুবই চ্যালেঞ্জিং ছিল, কারণ আমাদের এখানে যে ভিজুয়ালগুলো দেখছেন কিংবা যে ভিজুয়ালটা আমি দেখাতে চাচ্ছি, এখনকার গ্রাম তো আর সেই মিড 80s বা আর্লি 90s-এর গ্রাম নেই। তো আমাদের লোকেশন ছিল অনেক ছড়ানো ছিটানো, প্রায় 50 কিলো এরিয়ার মধ্যে ছড়ানো ছিটানো, এবং অনেক জায়গায় ছিল যেখানে আমাদের গাড়ি নিয়ে যাওয়া সম্ভব ছিল না, হেঁটে হেঁটে যেতে হয়েছে। এখানে একটা গ্রাম যেটা দেখছি আমরা, সেখানে অন্তত 26টা গ্রাম। তো সেটা একটা চ্যালেঞ্জ ছিল। আর আমি চাচ্ছিলাম যে এটার মধ্যে একটা, কোথায় শুটিংটা করেছেন? এটা হচ্ছে গাজীপুরের বিভিন্ন জায়গায়, মূলত হারবাইত বলে একটা জায়গা আছে, ওটা হচ্ছে আমাদের সেন্টার ধরে তার আশেপাশে। তো যেটা সবচাইতে সমস্যা হচ্ছিল যে আমি যে সময়টার কথা বলছি সেই সময় কিন্তু আমাদের দেশে আপনার পাকা বাড়ি ওরকম ছিল না গ্রামে। আর এখন হচ্ছে আপনি যেখানেই মানে ফ্রেমিং করবেন সেখানে একটা হয়তো আপনার ইটের বাড়ি চলে আসছে, তারপর আপনার বাঁধানো রাস্তা, ইলেকট্রিক পোল,
এইগুলি অ্যাভয়েড করতে গিয়ে আসলে আমাদের অনেক হ্যাসেল নিতে হয়েছে। ইভেন দু একটা লোকেশন আছে যেগুলো আমাদের পরবর্তীতে আপনার ভিএফএক্সেও করতে হয়েছে। নতুন কাজের প্রসঙ্গ আসছিল, নতুন কাজ নিয়ে জানতে চাই। আমি এই কাজটা মানে রিলিজ করার আগে আরও দুটো কাজ করে ফেলেছি, মানে শুটিং হয়ে গেছে। তার মধ্যে একটা আশা করছি এবছর রিলিজ করতে পারবো। ওটা হচ্ছে মাস্তুল, ওটার নাম। এটা আপনার জাহাজিদের গল্প। আমি বড় হয়েছি নারায়ণগঞ্জে। তো নারায়ণগঞ্জ আপনারা জানেন যে নদী বন্দর এলাকা, এটা আসলে ওই বন্দরের গল্প। আম কাঁঠালের ছুটি, আমরা এই সময় এসেও আপনি দৃশ্যায়নের ব্যাপারে সাদা কালোকে কেন বেছে নিলেন? আমি প্রথমে সাদা কালো করতে চাইনি। আমরা শ্যুট করেছি কালারে, এবং এটার আমরা 4 রকমের কালার গ্রেডিং করেছিলাম টোটাল। তো কিন্তু কোনোটাই আমার মনে হচ্ছিল না যে আমি শৈশবের ওই ঘ্রাণটা পাচ্ছি। তো একটা পর্যায়ে একটা সাদা কালো জাস্ট এক্সপেরিমেন্টালি করা হলো। তো ওটা করার পর আমার মনে হচ্ছিল যে আমি যেই এক্সপিরিয়েন্সটা চাচ্ছি সেটার বোধহয় কাছাকাছি যাচ্ছে। তখন আমরা আসলে জোর দিলাম সাদা কালোতে, এবং সাদা কালোতেও আমরা বেশ কয়েকটা গ্রেড করে ফাইনাল গ্রেডে আসতে পেরেছি। বাহ, চমৎকার। লিওন, তুমি কি করতে চাও এরপর? তোমার প্ল্যান কি? এরপর পড়াশোনা করব, পাশাপাশি কাজ। বাপ মা আছে, বাপ মাকে দেখতে হবে, ছোট ভাই আছে, বোন আছে, তাদেরকে দেখতে হবে। এমনি হইতেছে, আর পরবর্তীতে শুটিং বা যে কোনো একটা কাজ করতে হবে। কাজ করার ইচ্ছা আছে তো? হ্যাঁ, কাজ করার ইচ্ছা আছে। কাজ না করলে চলবো কেমনে? আচ্ছা, জুবের তোমার প্ল্যান কি? হ্যাঁ আছে, কাজ করার ইচ্ছা আছে। আর কি স্বপ্ন দেখো? স্বপ্ন তো কত স্বপ্ন দেখি। না, অভিনয় শিল্পটাকে ভালোবাসতে পারছো কিনা, বা এই শিল্পের সাথে নিজেকে জড়াতে চাও কতটুকু? চাই, জড়াতে চাই। যদি কখনো এরকম সুযোগ হয় অবশ্যই ভেবে দেখব। এবং তোমাদের প্রথম কাজ, এটা তোমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে, কাজটা যারা দেখেছে তাদের কাছ থেকে কিরকম এক্সপ্রেশন পেলে? অনেক ভালো ফিডব্যাক দিছে, সবাই বলছে অনেক সুন্দর হয়েছে। নাটকটা দেখা অনেকে বলছে যে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ছোটবেলায় যখন ছিলাম গ্রামে, তখন এরকম আমরা অনেক ঘুরছি ফিরছি, মজা মস্তি করছি। এটাই শৈশবের কথা মনে পড়ছে সবার। তো এখন যখন তুমি তো বললে শুরুতেই যে এখন বড় হয়ে গেছো, তো এখন যখন বড় হয়ে গেছো তখন সেই ছোটবেলাকার শুভ কিংবা ছোটবেলাকার তুমি লিওন, তোমাদের যখন ছোটবেলাকার যে চেহারাটা সেটা যখন স্ক্রিনে দেখছো তখন কি রকম লাগছে? চিনতে পারছো তো? চিনতে পারছি, কিন্তু অন্য মানুষ চিনতে অনেক কষ্ট হইব। খুবই ভালো। ভাই, আপনার কাছে আবার ফিরে আসতে চাই। আপনি প্রথম কাজ হিসেবে আপনার এটা আন্তর্জাতিক মহল থেকে শুরু করে দেশীয়, আপনি মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পেয়েছেন। আপনি এই গল্পটাকেই কেন বেছে নিলেন? এই গল্পটা বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে যে যেটা আমি শুরুতে বলছিলাম, যে আমি আমার মেয়েকে আমার শৈশবটা দেখাতে চাচ্ছিলাম। তো তখন আমি প্রথমে নিজে একটা গল্প লিখবো ভাবছিলাম। তো ওই সময়টাতে এই আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমার বাল্যবন্ধু শরীফুদ্দিন সবুজ, ওর একটা বই আমার হাতে আসে, সেটার নাম হচ্ছে মৈন্না ভাই বল্লারাশি। সেটা ছিল বেশ কয়েকটা ছোট গল্পের সংকলন। তো আমার মনে হলো যে আমি যেগুলো লিখতে চাচ্ছিলাম তার অনেক ঘটনা আমাদের কমন, যেহেতু আমরা একসাথে বড় হয়েছি, আমাদের অনেকগুলো কমন ঘটনা আছে, এবং ওই সময়কার পরিবেশটাও বেশ ভালোভাবে ওখানে আছে। তাই মনে হলো যে এই ওর একটা গল্পকে আমি বেস ধরে বাকিগুলো আমি হয়তো এক্সপানশন করবো, অ্যাডাপ্টেশন করবো, এরকম করে করা আর কি। বাহ, খুবই ভালো। পেশা স্থপতি কিন্তু নেশায় আপনি একজন প্রযোজক হিসেবে কাজ করছেন, এবং আপনি একজন ভালো প্রযোজক হয়ে উঠুন, আরও অনেক ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিন, এবং তোমরাও অনেক শক্তিশালী অভিনেতা হয়ে ওঠো, সেই প্রত্যাশাই আমরা করি। এবং দেখতে দেখতে আমরা আজকের আড্ডার শেষ প্রান্তে, তোমাদের সাথে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। তোমাদের জন্য পাঠক সমাবেশের পক্ষ থেকে আছে একটি বই, আমি পৌঁছে দিচ্ছি তোমাদের হাতে। প্রিয় দর্শক, আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আবারও বলে দেই, ঈদের 7ম দিন সকাল 10:15 চ্যানেল আইয়ের পর্দায় দেখবেন আমাদের আজকের আড্ডার বিষয়, অর্থাৎ আম কাঁঠালের ছুটি। এই চলচ্চিত্রটি দেখবেন, এর সাথে সাথে ঈদের নানা আয়োজনে চ্যানেল আইয়ের সাথেই থাকবেন, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি।